আমার স্ত্রী চাকরিতে যোগ দেওয়ার পর থেকে খুবই ব্যস্ত হয়ে পড়েছিল। আমাদের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল তা ক্রমশ কমতে লাগল। ঠিক তখনই আমার জীবনে আমার স্ত্রীর এক বান্ধবী এসে হাজির হয়, যে আমাকে খুব যত্ন করতে শুরু কর। একদিন আমি আমার স্ত্রীর কাছে ঘনিষ্ঠ হতে চাইলাম, কিন্তু সে আমাকে দূরে সরিয়ে দিল। তখন আমি আমার স্ত্রীর বান্ধবীর কাছে চলে গেলাম, কারণ আমার মধ্যে পুরুষত্বের জোয়ার ততক্ষণে খুব প্রবল হয়ে উঠেছিল। এরপর রাতে আমি সেই বান্ধবীর সাথে সময় কাটালাম। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে আপনাদের স্বাগত জানাই। এই গল্পে আমি এক পুরুষ চরিত্রের ভূমিকায় আছি। আমার নাম সুশান্ত এবং আমি বিবাহিত। আমার স্ত্রী কিছুদিন হল চাকরিতে যোগ দিয়েছে, আর এরপর থেকেই তার আচরণ সম্পূর্ণ বদলে গেছে। সে আমার সাথে খুব কম কথা বলত, অফিস থেকে ফিরে সবসময় ক্লান্ত থাক। সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আমার প্রতি তার দায়িত্বটুকুও ভুলে যেতে শুরু কর। ধীরে ধীরে আমার মন খারাপ হতে শুরু কর। তখনই আমার স্ত্রীর বন্ধু আমাদের জীবনে আসে। একদিন সে আমাদের বাড়ি আসে এবং প্রথম থেকেই তাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তারপর থেকে কখনো কখনো সে কাজের জন্য আমাদের বাড়িতে আস। মাসটা দেখতে দেখতে কেটে গেল। সেই দিন আমার স্ত্রী তার চাকরির 1 মাস পূর্ণ করল এবং বন্ধুবান্ধবদের নিয়ে একটি পার্টি দিল। সে আমাকে কিছুই জানায়নি, বরং তার বন্ধুর মুখেই আমি এই খবর পাই। আমি অবাক হয়ে পার্টিতে উপস্থিত হই। সেখানে আমাকে দেখে আমার স্ত্রী হতভম্ব হয়ে যায়। পার্টিতে তার অনেক বন্ধু উপস্থিত ছিল, কিন্তু সে কাউকেই আমার সাথে পরিচয় করিয়ে দিল না। এরপরও আমি কিছু মনে করিনি, কারণ আমি জানি যে সে খুবই ব্যস্ত। পার্টির সময় আমি লক্ষ্য করলাম তার বস তাকে আমার সামনেই জড়িয়ে ধরল। আমি সাধারণত খোলামেলা মানসিকতার মানুষ, তাই এই বিষয়ে আমি বেশি মনোযোগ দিলাম না। রাতের দিকে বাড়ি ফিরে আমি কিছুক্ষণ বাইরে ছিলাম। ফিরে এসে দেখি আমার স্ত্রী বিছানায় শুয়ে ফোন দেখছে। আমি তাকে বললাম, আজকের পার্টির ছবি আমাকে দেখাও, কিন্তু সে ফোন লক করে শুয়ে পড়ল। 4 দিন পরে তার জন্মদিন ছিল। আমি তাকে একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম। পরের দিন আমি তার জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছিলাম এবং সেই কাজে সাহায্যের জন্য তার বন্ধুকে বাড়িতে ডেকে নিলাম। রাতে আমার স্ত্রী বাড়ি ফিরল। আমি তাকে বললাম, শোবার ঘরে আমি একটি সুন্দর পোশাক রেখেছি, সেটা পরে এসো, আমরা কেক কাট। কিন্তু সে বলল, দিনভর অনেকবার কেক কাটলাম, এখন আর কেক কাটতে ইচ্ছা করছে না। তারপর সে ঘুমিয়ে পড়ল। আমি খুবই হতাশ হয়ে ঘর থেকে বের হয়ে এলাম। আমার মুখের ভাব দেখে তার বন্ধু বুঝতে পারল যে কিছু একটা হয়েছে। সে বলল, সুশান্ত, মন খারাপ করো না, আজ আমরা আমাদের বন্ধুত্ব উদযাপন করব। তারপর সে কেক কাটতে নিয়ে গেল। আমি তখনও কিছু বুঝতে পারিনি। কেক কাটার সময় সে আমার সাথে একটু মজা করছিল, আর আমি মনের ভুলে তার কাছে গিয়ে তাকে একটু বেশি কাছাকাছি টেনে নিলাম। রাত অনেক হয়ে যাওয়ায় আমি তাকে তার বাড়ি পৌঁছে দিতে গেলাম। সে বলল, সুশান্ত, আমি মনে করি না যে তোমার স্ত্রী তোমার জন্য সঠিক। তুমি কেন তার পিছনে সময় নষ্ট করছ? আমি তার কথায় কোনো প্রতিক্রিয়া দিলাম না, বরং বাড়ি ফিরে গেলাম। বাড়িতে ফিরে দেখি আমার স্ত্রী পানি খেতে উঠেছে। আমি তার পিছনে পিছনে গেলাম এবং তার জন্মদিনের উপহার দিলাম। আমি তার জন্য একটি সোনার লকেট এবং চেইন কিনেছিলাম। আমি নিজে তার গলায় সেটা পরিয়ে দিলাম, কিন্তু সে আমাকে নিজ থেকে দূরে সরিয়ে দিল। সে বলল, আমি খুব ক্লান্ত, পরে কখনো সময় দেব। আমার হতাশা বাড়তে লাগল, কারণ সে আমাকে আমার অধিকার দিচ্ছিল না। আমি তার কাছে বললাম, কিছু দিনের জন্য ছুটি নাও, আমি নিজেও ছুটি নিচ্ছি, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। কিন্তু সে আমাকে বলল, আমি ছুটি নিতে পারব না, অফিসে অনেক কাজ জমে আছে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, আর সেই মাসের 1ম তারিখে ছিল আমার জন্মদিন। আমার আশা ছিল যে সে কিছু একটা বিশেষ পরিকল্পনা করবে, কিন্তু সকালে তার আগমন ঘটে। সে ফুলের তোড়া নিয়ে হাজির হয়। আমার স্ত্রী তখনও ঘুমাচ্ছিল। তার বন্ধু আগে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে আজ আমার জন্মদিন? নিশ্চয়ই তোমার বন্ধু জানিয়েছে। সেদিন আমার জন্মদিন ছিল, কিন্তু সকাল থেকে সানায়ার কাছ থেকে কোনো শুভেচ্ছা পাইনি। এদিকে দুপুর 3টায় আমাকে ফোন করে তার বাসায় ডাকল। আমি ভাবলাম, নিশ্চয়ই সানায়া আমার জন্য কোনো বিশেষ পরিকল্পনা করেছে এবং তার মাধ্যমে আমাকে তার বাসায় আমন্ত্রণ জানিয়েছে। ছুটি নিয়ে বাসায় ফিরে গেলাম। তার বাসায় পৌঁছানোর পর দেখি সে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। ছোট পোশাকে সে ছিল অপূর্ব সুন্দরী। আমার সামনে পৌঁছাতেই তার দিকে রজনীগন্ধার পাপড়ি ছিটানো হল। আমি অবাক হলেও খুব খুশি হলাম। বাসার ভেতরে ঢুকে বুঝলাম, এসব সানায়ার কাজ নয়, বরং তারই পরিকল্পনা। আমার জন্মদিনের জন্য সে এত আয়োজন করেছে, অনেক খরচও করেছে। সে তো তার কাজ থেকেও ছুটি নিয়েছিল আমার জন্য। আমার জন্য নিজ হাতে নানা রকম খাবারও তৈরি করেছিল। আমি তার এই কষ্ট বৃথা যেতে দিতে চাইনি, তাই হাসিমুখে তার সঙ্গে জন্মদিন উদযাপন করলাম। উদযাপন শেষে আমি বললাম, এখন আমাকে বাসায় ফিরতে হবে। আমি বাসায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই সানায়ার ফোন এলো। সে জানালো, আজ বাসায় ফিরতে পারবে না, অফিসে অনেক কাজ আছে এবং রাতটা সে তার এক বান্ধবীর বাসায় কাটাবে। এর মানে সানায়া আমার জন্মদিনটাই ভুলে গেছে। আমি রাগে ফেটে পড়লাম।
আমার মনের অবস্থা দেখে একটা আমাকে তার শোবার ঘরে নিয়ে গেল। সে আমার হাত ধরল এবং বলল, শশাঙ্ক, সানায়ার প্রতি এত মনোযোগ কেন? ও তো কাজে ব্যাস। আর তোমার বন্ধুও তো তোমার জন্মদিন স্পেশাল করে তুলেছে, তাহলে এত রাগ কিসের? একটার স্পর্শে আমার মনের ভেতরে ভিন্ন চিন্তা উদয় হতে লাগল। আমি একটাকে আগে কখনো এভাবে দেখিনি, কিন্তু সেই দিন থেকে ওর উপস্থিতি আমার কাছে অন্যরকম হয়ে উঠল। সে যেন ইচ্ছাকৃতভাবে মোবাইলটি হাত থেকে ফেলে দিল এবং সেটা কুড়াতে নিচু হল। তার এই কৃত্রিম ভঙ্গিমা দেখে আমি মুগ্ধ হলাম। একটা আমার দিকে আরও কাছে চলে আসল। তার এই আকর্ষণে আমি বেশ প্রলুব্ধ হচ্ছিলাম। আমাদের মধ্যে কিছু ঘটতে চলছিল। হঠাৎ আমি নিজেকে সামলে নিলাম এবং বললাম, একটা, তুমি যা করছো তা ঠিক না। আমরা বন্ধুত্বের সীমা অতিক্রম করতে পারি না। আমি আমার স্ত্রীকে ভালোবাসি। একটা কষ্ট পেলেও বলল, ঠিক আছে শাং, আমি তোমাকে কখনো বাধ্য করব না। যখন ইচ্ছা করবে তখন আমার সঙ্গে কথা বলতে এসো। একটার কথা শুনে বুঝতে পারলাম সে আসলে কি বলতে চেয়েছে। পরদিন সানায়া বাড়িতে ফিরে এলো, কিন্তু আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। আমি নিজেই তাকে মনে করিয়ে দিলাম। সে এক রকম বিরক্তির সুরে বলল, হ্যাঁ, জন্মদিন তো ছিল, তবে এত বড় ব্যাপার কি? প্রতি বছরই তো আসে। আমি সানায়াকে শান্ত করার জন্য তার কাছে গিয়ে কিছু সময় কাটানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে হাত ঝাড়িয়ে দূরে সরিয়ে দিল। তার এই আচরণে আমার মনে ভিন্ন কিছু উদয় হতে শুরু করল। অবশেষে আমি একটার কাছে চলে গেলাম। তাকে ফোন না করেই রাত 10টায় তার বাসায় পৌঁছালাম। একটা তখন নৈশবস্ত্র পরেছিল এবং তাতে অসাধারণ লাগছিল। সে আমাকে দেখে বিব্রত হয়ে শোবার ঘরে গিয়ে নিজেকে একটা শাল দিয়ে ঢেকে নিল। আমি বাড়িতে একা থাকি, তাই নিজের মতো করে পোশাক পরি। হঠাৎ তোমার আগমনে বদলানোর সময় পাইনি, একটা বলল। তার এই সাদাসিধা আচরণ আমাকে প্রলুব্ধ করল। তার কাছে গিয়ে বললাম, একটা, শাল পরার দরকার নেই। আমি তো তোমার পর নয়, তোমার সেরা বন্ধু। আমার কথা শুনে একটা লজ্জায় মুচকি হাসল এবং আমি তার আরও কাছাকাছি গেলাম। সে আমার কাছে আসতে দ্বিধা করছিল না। পরদিন একটা আমাকে তার অফিসে তৎক্ষণাৎ আসতে বলল। এই প্রথমবারের মতো সে আমাকে অফিসে ডেকেছিল, যেখানে সানায়া কখনোই আমাকে ডাকার সাহস করেনি। একটা বলল, শাঙ্ক, এটা খুব জরুরি, তোমাকে আসতেই হবে। কিন্তু এটা আমার জন্য নয়, সানায়ার জন্য। আমি ভয় পেয়ে দ্রুত সানায়ার অফিসে পৌঁছলাম। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম। সানায়ার অফিসের সম্মেলন কক্ষে সে তার কিছু সহকর্মীর সামনে আমার সম্পর্কে হাস্যকর কথাবার্তা বলছিল। সানায়া বলছিল, আমার স্বামী আমার পায়ের জুতা মাত, তার আমার সামনে কোনো মূল্য নেই কারণ সে আমার চেয়ে কম আয় করে। আমি তখন চুপ থাকতে পারলাম না, বললাম, সানায়া, আমাদের বিয়ের সময় তুমি 10ম শ্রেণীও পাশ করনি। আমার 30,000 টাকার স্যালারি থেকেই তোমার মাস্টার্স ডিগ্রির খরচ বহন করেছি। এভাবেই তুমি আজকের এই চাকরিতে পৌঁছেছ। তুমি আমাকে এতটা ছোট করে দেখো, আর সেই জন্যই হয়তো তোমার আমার কাছ থেকে দূরে থাকার এই আচরণ। ঠিক আছে, আজ থেকে তুমি আমার কাছে মুখ। তোমার আমার মতো একজনের সাথে থাকবার কোনো প্রয়োজন নেই। আজ আমি তোমাকে আমাদের সম্পর্ক থেকে মুক্তি দিচ্ছি। কিছুদিন ধরে আমি তোমাকে একটা সুখবর দিতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হয় না যে তা বলা উচিত। সানায়ার বিস্মিত মুখের দিকে তাকিয়ে বললাম, শুনে রাখো, 1 মাস আগে আমার পদোন্নতি হয়েছে, কিন্তু আজ থেকে সেটা আমার জীবনের কোনো গুরুত্ব আর নেই। আমার পদোন্নতি নিয়ে জানার পর সানায়া একেবারে স্তম্ভিত হয়ে গেল। আমি এখন ম্যানেজার পদে এবং আমার বেতন 30,000 টাকা থেকে বেড়ে 1 লক্ষ টাকা হয়েছে, অর্থাৎ পুরো 7,000 টাকা বেড়েছে। শুধু তাই নয়, কোম্পানি আমাকে থাকার জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাটও দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সানায়া, এই সব কিছুর অধিকারিণী তুমি নও। এখন থেকে একটা সবকিছুর মালিক হবে। এই খবর শুনে সানায়া আমার পায়ের কাছে পড়ে গিয়ে ক্ষমা চাইতে লাগল। সে বলল, সুশান্ত, আমি তোমার স্ত্রী, তাই তোমার সমস্ত অধিকার আমার ওপরই থাকবে। একটা আমাদের মাঝে আসতে পারে না। সানায়া বরাবরই টাকার পিছনে ছুটেছে, কিন্তু একটা ছিল মানুষের মূল্য বোঝার পক্ষে। আমি তখন সানায়াকে বলেছিলাম, তুমি তোমার কাজ এবং টাকার মাঝে ডুবে থাক। একটা তার ভালোবাসার প্রস্তাব আমাকে আগেই দিয়েছিল। একটা সানায়ার আসল রূপ আগেই দেখে ফেলেছিল, তাই সবসময় আমাকে সানায়ার থেকে দূরে থাকতে বলত। সানায়ার মতো কিছু মহিলারা যখন টাকা কামাতে শুরু করে, তখন তাদের স্বামীকে অবহেলা করতে শুরু করে। এমন মহিলাদের সময়মতো সঠিক শিক্ষা দেওয়া উচিত। কিছুদিনের মধ্যেই আমি সানায়াকে তালাক দিলাম এবং একটাকে বিয়ে করলাম। বিয়ের পর একটা তার চাকরি ছেড়ে দিল। তার মতে, আমার স্বামী আমার কাছে সবথেকে প্রিয়। যদি আমি তাকে পর্যাপ্ত সময় না দিতে পারি, তবে চাকরি বা টাকা আমার কোনো কাজে আসবে না। একটা ছিল সত্যিকারের ভালোবাসার উদাহরণ। আমি যতটা ভালোবাসা আশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি ভালোবাসা এবং সম্মান একটার কাছ থেকে পেয়েছি। তাই বন্ধুদের বলবো, কোনো নারী যেন তার স্বামীর সম্মানকে টাকার সাথে তুলনা না করে। একবার যদি কোনো পুরুষের আত্মসম্মান ভেঙে যায়, তবে সে আর কোনোভাবেই কোমল থাকতে পারে না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আমার নাম কাজ।
আমার বয়স 16 বছর। আমার নাম আর বয়স শুনলেই হয়তো বুঝতে পারছ আমি দেখতে কেমন হতে পারি। আমি একটা ছোট্ট শহরে থাকি। আমাদের বাড়ি খুব বড় না হলেও আমার কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। আমাদের পরিবারটাও ছোট, আমি, বাবা মা আর আমার ছোট ভাই আদিত্য। এই শহরের গলিতে সবাই একে অপরকে চেনে। কিন্তু একটা বাড়ি আছে যেটা সবসময় রহস্যময় লেগেছে, মনোজ আঙ্কেলের বাড়ি। উনি বয়সে 45-এর কাছাকাছি হবেন, তবে ওনার চোখের মধ্যে এক অদ্ভুত শূন্যতা লুকিয়ে থাকে, যেন কোনো অপূর্ণ গল্প যা কেউ শুনতে চায় না। উনি খুব একটা বাইরে বের হন না, কেবল বাজার বা খুব দরকারি কাজে বের হন। আমার ওনার সঙ্গে প্রথম দেখা হওয়াটা ছিল একেবারে অদ্ভুত এবং ভীতিকর। সেদিন সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ছিল। আমি আমার বি নিয়ে ছাদে বসেছিলাম। হঠাৎই আমার চোখ চলে গেল মনোজ আঙ্কেলের বাড়ির ছাদের দিকে। দেখি উনি একা বসে আকাশের দিকে তাকিয়ে আছেন। ওনার চোখে এমন কিছু ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। আমি কৌতূহল নিয়ে ওনাকে দেখতে লাগলাম, কিন্তু ঠিক তখনই উনি আমার দিকে তাকালেন। মনে হল যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। আমি দ্রুত চোখ সরিয়ে নিয়ে বইয়ের পাতায় মনোযোগ দিতে চেষ্টা করলাম। ঠিক তখনই একটা অদ্ভুত আওয়াজ কানে এলো, একটা ফুপিয়ে কাদার মতো মৃদু শব্দ। আমি আবার মনোজ আঙ্কেলের বাড়ির ছাদের দিকে তাকালাম, কিন্তু এবার সেখানে কেউ ছিল না। হয়তো আমার ভুল হচ্ছে, এমনটাই ভেবে যখন আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, তখনই আবার শুনলাম, বাঁচাও। আমার হৃদস্পন্দন এক লাফে বেড়ে গেল। শব্দটা এলো কোথা থেকে? মনোজ আঙ্কেলের বাড়ি থেকে, নাকি এটা ছিল আমার কল্পনা? আওয়াজটা যেন আমার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, যেন আমার পা সেখানে আটকে গেছে। হালকা শীতল বাতাস বইছিল, কিন্তু ভিতরে যেন অন্য কিছু জ্বলছিল, একটা অজানা অস্থিরতা। আমি দরজার ফাঁক দিয়ে মনোজ আঙ্কেলের বাড়ির দিকে তাকালাম। সবকিছু স্বাভাবিক মনে হল। তাহলে সেই আওয়াজটা কার ছিল? ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অনিরুদ্ধর নাম। সে আমার ক্লাসের সবচেয়ে ভালো বন্ধু, হয়তো তার চেয়েও কিছু বেশি। কি করছ? ওর স্বভাবসুলভ দুষ্টু গলায় প্রশ্ন ভেসে এলো। কিছু না, বই পড়ছিলাম, আমি মিথ্যে বললাম। ওহ, তাই নাকি? আজকাল বইও ভয় দেখাতে শুরু করেছে, ও মজা করে বল। আমি খেয়াল করলাম আমার গলার স্বর একটু কাঁপছিল। প্রসঙ্গ পাল্টানোর জন্য বললাম, তুমি হোমওয়ার্ক করেছ? কাজল, আমি অনিরুদ্ধ। হোমওয়ার্ক আর আমি, এমন প্রশ্ন করো না। ওর কথা শুনে হেসে ফেললাম। ওর সঙ্গে কথা বললে সবসময় মন হালকা হয়ে যেত, কিন্তু আজ যেন কিছু একটা ঠিক নেই। ফোন কেটে যেতেই আমার চোখ আবার মনোজ আঙ্কেলের বাড়ির দিকে গেল। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো আমি ভুল শুনেছি, কিন্তু মন বলছিল কিছু একটা ঠিক ছিল না। রাত গভীর হতে থাকল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখনই টিপটিপ বৃষ্টি শুরু হল। ঠান্ডা বাতাস মুখ ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ দেখি মনোজ আঙ্কেলও জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছেন। আমাদের চোখাচোখি হল কয়েক সেকেন্ডের জন্য। সেই মুহূর্তে কিছু একটা অনুভব করলাম, অপরিচিত অথচ গভীর কিছু। ওনার চোখে একটা গল্প লুকিয়েছিল, যা বলা হয়নি, বোঝানো হয়নি। ঠিক তখনই কানে এলো ওনার গলা, তুমিও কি বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? আমি চমকে উঠলাম। উনি তো কখনো আমার সঙ্গে কথা বলেননি। কি বলব বুঝতে না পেরে শুধু একটু হাসলাম। কখনো কখনো যখন মন উদাস থাকে, আস্তে করে বললাম। উনি কিছু বললেন না, শুধু হালকা একটা হাসি দিয়ে ঘরের ভেতরে চলে গেলেন। কিন্তু সেই ছোট কথোপকথন আমার ভিতর একটা আলোড়ন তুলে দিল। প্রথমবার মনে হল আমি ওনার চোখের ভাষা পড়তে চাইছি। প্রথমবার মনে হল আমার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে, যার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। বৃষ্টি তখন তীব্র হয়ে গেছে, বাতাস শু শু করে বেছে, ঠান্ডা হাওয়া আমার গাল ছুঁয়ে যাচ্ছে। কিন্তু আমি তখনও দাঁড়িয়ে আছি, ঠিক সেই জায়গায় যেখানে মনোজ আঙ্কেল প্রথমবার আমার সঙ্গে কথা বলেছিলেন। তুমিও কি বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? ওনার কথাগুলো এখনও আমার কানে বাজছে। ওনার চোখের মধ্যে ছিল এক অদ্ভুত আকর্ষণ, গভীর বিষাদ, অথচ কিছু বলার চেষ্টা করা। আমি কোনোদিন ভাবিনি উনি আমার সঙ্গে কথা বলবেন এইভাবে। আমার হৃদস্পন্দন তখনও জোরে ধুকপুক করছিল। আমি ঘরে ফিরে এলাম, কিন্তু মন পড়ে রিল ওখানেই। মনোজ চাচা, এই নামটা মনে আসতেই যেন বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ জেগে উঠল। উনি এত চুপচাপ কেন থাকেন? কেন কারো সাথে মিশতে চান না? আর আজ হঠাৎ করেই আমাকে এমন প্রশ্ন করলেন কেন? সারা রাত আমার চোখে ঘুম ছিল না। জানালার কাছে বৃষ্টির ফোঁটা টুপটাপ পড়ছিল, আর আমি শুধু এপাশ ওপাশ করছিলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, এটা হয়তো একটা সাধারণ কথোপকথন ছাড়া কিছুই না। কিন্তু সত্যি কথা হল, তার কথাগুলো আমার ভেতরে কিছু জেন জাগিয়ে তুলেছিল। এইসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছি,
বুঝতেই পারিনি। সকাল হয়ে গিয়েছিল, বৃষ্টি থেমে গিয়েছে। আমি প্রতিদিনের মতো ছাদে গেলাম, কিন্তু আজ চোখ দুটো অজান্তেই তার বাড়ির দিকে চলে গেল। জানালাটা খোলা ছিল, কিন্তু তাকে দেখা গেল না। হঠাৎ দরজাটা খুলে গেল, আর তিনি বাইরে বেরিয়ে এলেন। গায়ে হালকা নীল রঙের শার্ট, চুলগুলো একটু এলোমেলো, মুখে হালকা দাড়ির ছাপ। জানি না কেন, তবে তাকে আজ কোনো সিনেমার নায়ক মনে হচ্ছিল। আমি নিজের উপরই হাসলাম। আমি কি ভাবছি? তিনি তো বয়সে আমার থেকে অনেক বড়, কিন্তু কেমন যেন মনে হচ্ছিল। এই চিন্তাগুলো থেকে নিজেকে সরিয়েও নিতে পারছি না। হঠাৎ করেই তার চোখ আমার চোখের সাথে মিলল। আজ আর আমি চোখ সরাতে পারলাম না। কয়েক সেকেন্ড আমাদের দৃষ্টি এক হয়ে রিল, তারপর তিনি হালকা হেসে ফেললেন। আমি দ্রুত ভেতরে চলে গেলাম, কিন্তু মন তখনও যেন কোথাও আটকে আছে, সেই চোখের গভীরতায়। সন্ধ্যায় আমাদের গলিতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। সবাই রঙিন পোশাকে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আমার নজর শুধু একদিকেই আটকে ছিল, মনোজ চাচার দিকে। আজ প্রথমবার তাকে এত পরিপাটি লাগছিল। গায়ে সাদা পাঞ্জাবি পায়জামা, বেশ অন্যরকম লাগছিল তাকে। আমি নিজেই নিজের উপর হেসে ফেললাম। আমি ওনার কথা এত ভাবছি কেন? নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বারবার চোখ চলে যাচ্ছিল তার দিকেই। আর তখনই সেই মুহূর্তটা এলো। তিনি আমার দিকে এগিয়ে এলেন, হাসিমুখে বললেন, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? তার কণ্ঠে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা আগেও আমি অনুভব করেছিলাম। কিছু না, আমি চোখ নামিয়ে নিলাম। তিনি মৃদু হেসে বললেন, সবার কত আনন্দ হচ্ছে, গান বাজছে, আর তুমি এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছো। তোমার নাচ পছন্দ নয়? আমি হালকা হাসলাম, মাথা নাড়লাম। পছন্দ করি, কিন্তু কারো সাথে নাচি না। তিনি পকেট থেকে হাত বের করলেন, আমার দিকে বাড়িয়ে বললেন, তাহলে আজ আমার সাথে নাচবে? আমার বুক ধরফর করে উঠল। চারপাশে এত লোক ছিল, কেউ দেখে ফেলতে পারত, কিন্তু সেই মুহূর্তে আমার দুনিয়ায় যেন শুধু আমরা দুজনই ছিলাম। আমি তার চোখের দিকে তাকালাম, প্রথমবারের মতো এত কাছ থেকে। আমি কি সত্যিই তার সঙ্গে নাচব? আমার মন নিজেকেই প্রশ্ন করল। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন পুরো দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। আমি চুপচাপ তার দিকে তাকিয়েছিলাম। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছিল, কিন্তু তার চোখের গভীরে যেন এমন কিছু ছিল, যা আমার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। তিনি আবার হাত বাড়িয়ে দিলেন। আমার মনে হল, এই হাত শুধু আমার উত্তরই চাচ্ছে। আমার ঠোঁট কেঁপে উঠল, আমার আঙুলগুলো কাঁপছিল, কিন্তু তবুও আমার মন যেন অজানা এক আবেশের টানে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে মায়ের ডাক এলো, কাজল। আমি যেন কোনো ঘোর থেকে জেগে উঠলাম। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম, কিছু না বলে ওড়নাটা ঠিক করলাম। এখানে কি করছিস? চল, অতিথিরা এসেছে। আমি আস্তে করে তাকালাম। মনোজ চাচা তখনও দাঁড়িয়েছিলেন, কিন্তু তার হাসিটা একটু গভীর হয়ে গিয়েছিল। যেন আমার উত্তর জানার প্রয়োজনই নেই, যেন তিনি আগেই জানতেন আমি কি ভাবছি। আমি নিজেই বুঝতে পারছিলাম না ঠিক কি অনুভব করছি। কিছু না বলেই আমি মায়ের সাথে চলে এলাম, কিন্তু বুকের ভেতর সেই একই অস্থিরতা বাজতে লাগল। রাতে বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার সেই মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছিল। যদি মা না ডাকতেন, তাহলে কি আমি সত্যিই তার হাত ধরে নিতাম? এই প্রশ্নটা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। জানালার বাইরে তাকালাম, তার বারান্দার আলো জ্বলছিল। আমার ইচ্ছে করল ছাদে গিয়ে দেখে আসি, তিনি কি আমার কথাই ভাবছেন, কিন্তু নিজেকে সামলে নিলাম। না কাজল, তুমি এসব কি ভাবছ? কিন্তু মন শুনতে চাইল না। পরের দিন সকালে সূর্যের আলো পড়শিদের ছাদের ওপর ছড়িয়ে পড়েছিল। আমি কাপড় শুকানোর অজুহাতে ছাদে এলাম, কিন্তু চোখ খুঁজছিল অন্য কাউকে। আর ঠিক তখনই যেন আমার ভাবনাই তাকে ডেকে এনেছে। মনোজ চাচা গেটের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি কারো সঙ্গে কথা বলছিলেন, কিন্তু আমায় দেখতেই তার কণ্ঠে এক অদ্ভুত থমকে যাওয়া ভাব এল। তিনি একটু থামলেন, হালকা হাসলেন, তারপর বললেন, কাজল। প্রথমবারের মতো তিনি আমার নাম নিলেন। আমি এক জায়গায় থমকে গেলাম। মনোজ চাচার কণ্ঠে ছিল এমন এক কোমলতা, যেন তিনি আমার নামটি শুধু বললেন না, অনুভব করলেন। বুকের ভেতর ধরফর করে উঠল। হাতে ধরা ভেজা কাপড়গুলো হঠাৎ ভারী মনে হতে লাগল। আমি তার দিকে তাকালাম। তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, ঠোঁটে সেই পরিচিত মৃদু হাসি, কিন্তু তার চোখে ছিল আরও কিছু, একটা অজানা অনুভূতি, যা যেন আমার প্রতিটি হৃদস্পন্দন অনুভব করতে পারছিল। আমার চোখ তার চোখের সঙ্গে মিলল। পরের মুহূর্তেই আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। ইচ্ছে হচ্ছিল সামনে গিয়ে জিজ্ঞাসা করি, কেন আমার নাম নিলেন, কিন্তু আমি চাইলেও কিছু বলতে পারলাম না। তিনি হয়তো আমার দ্বিধাটা বুঝতে পারলেন। ধীরে ধীরে চোখ সরিয়ে আবার নিজের কথোপকথনে ফিরে গেলেন। কিন্তু আমি জানতাম,
তার মন এখনও আমার দিকেই ছিল। আমি তাড়াতাড়ি কাপড় শুকিয়ে নিচে নেমে এলাম, কিন্তু মন রয়ে গেল ছাদে। সন্ধ্যায় বাড়ির পরিবেশ ব্যস্ত ছিল। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা খবরের কাগজ পড়ছেন, আর আমি জানালার পাশে বসে ছাদের দিকে তাকিয়ে আছি। মন অস্থির লাগছিল। আমি নিজেই বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে। কেন মনোজ চাচার প্রতি এই টান ক্রমশ বাড়ছে? হাজারো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনো উত্তর ছিল না। হঠাৎ গলিতে চাঞ্চল্য দেখা দিল। আমি জানালা দিয়ে উকি দিলাম। মনোজ চাচা বাইক স্টার্ট দিচ্ছেন। মনে হল কোথাও যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে একবার আমার জানালার দিকে তাকালেন। আমার হাত পা অসাড় হয়ে এল। এটা কি কেবলই কাকতালীয়, নাকি তিনি ইচ্ছে করেই আমার জানালার দিকে তাকালেন? মন বলছিল এটা শুধু কাকতালীয় নয়। তার বাইক ধীরে ধীরে গলির মোড় পেরিয়ে গেল, কিন্তু আমার মন তখনও সেখানেই আটকে রইল। রাতে বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম যেন দূর হয়ে গিয়েছে। চোখ বন্ধ করলেই তার সেই গভীর দৃষ্টির ছবি চোখের সামনে ভেসে উঠছে। আমি কাত বদলালাম, বালিশ শক্ত করে চেপে ধরলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কাজল, এটা ভুল। তুমি অনেক ছোট, আর তিনি তোমার চেয়ে অনেক বড়। কিন্তু মন শোনেনি। হঠাৎ মনে হল একটু ছাদে গিয়ে ঠান্ডা বাতাসে নিজেকে শান্ত করি। ঠিক তখনই মোবাইলে একটি মেসেজ এলো, ছাদে আসো। আমি চমকে উঠলাম। স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। নাম্বারটা অচেনা ছিল, কিন্তু মন জানত এটা মনোজ চাচাই। চাঁদের আলো ছাদে ছড়িয়েছিল, হালকা বাতাস বিছিল, কিন্তু আমার ভিতরে এক অদ্ভুত ঝড় চলছিল। যাব কি যাব না, আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পা যেন নিজের ইচ্ছেতেই ছাদের দিকে এগিয়ে চলল। ঠিক তখনই তিনি আমার দিকে একটা ছোট কাগজ বাড়িয়ে দিলেন। আমার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হল পুরো পৃথিবী থমকে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখলাম কেউ দেখছে কিনা। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে সেই কাগজটা নিলাম। কাগজে লেখা ছিল, কাল রাতে আমি। এইটুকু বাক্যেই যেন আমার চারপাশের দুনিয়া কেঁপে উঠল। আমি দ্রুত কাগজটা মুঠো করে ফেললাম, যেন কেউ দেখে না ফেলে। চোখ তুলে তাকালাম। তিনি তখনও দাঁড়িয়ে ছিলেন, শান্ত, আত্মবিশ্বাসী। তার চোখের গভীরে এমন কিছু ছিল যা থেকে দৃষ্টি ফেরানো কঠিন হয়ে পড়ছিল। আমি পেছনে তাকিয়ে দেখলাম কেউ দেখছে না কিনা। তারপর কাগজটা ওড়নার কোণে গুজে চুপচাপ নিচে নেমে এলাম। ঘর একদম আগের মতোই ছিল, দেয়ালগুলোও একই ছিল, কিন্তু আমার ভেতরে যেন কিছু বদলে গিয়েছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আমি কি করব? যাব না যাব না, যদি কেউ দেখে ফেলে? কিন্তু মন অন্য প্রশ্ন তুলল, যদি না যাই তাহলে কি তিনি কষ্ট পাবেন? রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল। চারদিক নিস্তব্ধ, কিন্তু আমার ভেতরে চলছিল এক প্রবল ঝড়। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুমের লেশমাত্র নেই। চোখ বন্ধ করতেই ভেসে উঠল তার সেই হালকা হাসি, সেই ছাদে ফেলে দেওয়া ছোট্ট কাগজের টুকরো, আর তাতে লেখা 3টি শব্দ, কাল রাতে আমি। আমি কাত বদলালাম, বালিশ শক্ত করে চেপে ধরলাম। এটা কি অনুভূতি? আমি নিজেও বুঝতে পারছিলাম না। তিনি কারো সঙ্গে কথা বলছিলেন, কিন্তু আমায় দেখতেই তার কণ্ঠে এক অদ্ভুত থমকে যাওয়া ভাব এল। তিনি একটু থামলেন, হালকা হাসলেন, তারপর বললেন, কাজল। প্রথমবারের মতো তিনি আমার নাম নিলেন। আমি এক জায়গায় থমকে গেলাম। মনোজ চাচার কণ্ঠে ছিল এমন এক কোমলতা, যেন তিনি আমার নামটি শুধু বললেন না, অনুভব করলেন। বুকের ভেতর ধরফর করে উঠল। হাতে ধরা ভেজা কাপড়গুলো হঠাৎ ভারী মনে হতে লাগল। আমি তার দিকে তাকালাম। তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, ঠোঁটে সেই পরিচিত মৃদু হাসি, কিন্তু তার চোখে ছিল আরও কিছু, একটা অজানা অনুভূতি, যা যেন আমার প্রতিটি হৃদস্পন্দন অনুভব করতে পারছিল। আমার চোখ তার চোখের সঙ্গে মিলল। পরের মুহূর্তেই আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। ইচ্ছে হচ্ছিল সামনে গিয়ে জিজ্ঞাসা করি, কেন আমার নাম নিলেন? কিন্তু আমি চাইলেও কিছু বলতে পারলাম না। তিনি হয়তো আমার দ্বিধাটা বুঝতে পারলেন। ধীরে ধীরে চোখ সরিয়ে আবার নিজের কথোপকথনে ফিরে গেলেন, কিন্তু আমি জানতাম তার মন এখনও আমার দিকেই ছিল। আমি তাড়াতাড়ি কাপড় শুকিয়ে নিচে নেমে এলাম, কিন্তু মন রয়ে গেল ছাদে। সন্ধ্যায় বাড়ির পরিবেশ ব্যস্ত ছিল। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা খবরের কাগজ পড়ছেন, আর আমি জানালার পাশে বসে ছাদের দিকে তাকিয়ে আছি। মন অস্থির লাগছিল। আমি নিজেই বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে। কেন মনোজ চাচার প্রতি এই টান ক্রমশ বাড়ছে? হাজারো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনো উত্তর ছিল না। হঠাৎ গলিতে চাঞ্চল্য দেখা দিল। আমি জানালা দিয়ে উকি দিলাম। মনোজ চাচা বাইক স্টার্ট দিচ্ছেন। মনে হল কোথাও যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে একবার আমার জানালার দিকে তাকালেন।
আমার হাত পা অসাড় হয়ে এল। এটা কি কেবলই কাকতালীয়, নাকি তিনি ইচ্ছে করেই আমার জানালার দিকে তাকালেন? মন বলছিল এটা শুধু কাকতালীয় নয়। তার বাইক ধীরে ধীরে গলির মোড় পেরিয়ে গেল, কিন্তু আমার মন তখনও সেখানেই আটকে রিল। রাতে বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম যেন দূর হয়ে গিয়েছে। চোখ বন্ধ করলেই তার সেই গভীর দৃষ্টির ছবি চোখের সামনে ভেসে উঠছে। আমি কাত বদলালাম, বালিশ শক্ত করে চেপে ধরলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কাজল, এটা ভুল। তুমি অনেক ছোট, আর তিনি তোমার চেয়ে অনেক বড়। কিন্তু মন শোনেনি। হঠাৎ মনে হল একটু ছাদে গিয়ে ঠান্ডা বাতাসে নিজেকে শান্ত করি। ঠিক তখনই মোবাইলে একটি মেসেজ এলো, ছাদে আসো। আমি চমকে উঠলাম, স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। নাম্বারটা অচেনা ছিল, কিন্তু মন জানত এটা মনোজ চাচাই। চাঁদের আলো ছাদে ছড়িয়েছিল, হালকা বাতাস বিছিল, কিন্তু আমার ভিতরে এক অদ্ভুত ঝড় চলছিল। যাব কি যাব না, আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পা যেন নিজের ইচ্ছেতেই ছাদের দিকে এগিয়ে চল। ঠিক তখনই তিনি আমার দিকে একটা ছোট কাগজ বাড়িয়ে দিলেন। আমার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হল পুরো পৃথিবী থমকে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখলাম কেউ দেখছে কিনা। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে সেই কাগজটা নিলাম। কাগজে লেখা ছিল, কাল রাতে আমি। এইটুকু বাক্যেই যেন আমার চারপাশের দুনিয়া কেঁপে উঠল। আমি দ্রুত কাগজটা মুঠো করে ফেললাম, যেন কেউ দেখে না ফেলে। চোখ তুলে তাকালাম, তিনি তখনও দাঁড়িয়ে ছিলেন, শান্ত, আত্মবিশ্বাসী। তার চোখের গভীরে এমন কিছু ছিল যা থেকে দৃষ্টি ফেরানো কঠিন হয়ে পড়ছিল। আমি পেছনে তাকিয়ে দেখলাম কেউ দেখছে না কিনা। তারপর কাগজটা ওড়নার কোণে গুজে চুপচাপ নিচে নেমে এলাম। ঘর একদম আগের মতোই ছিল, দেয়ালগুলোও একই ছিল, কিন্তু আমার ভেতরে যেন কিছু বদলে গিয়েছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আমি কি করব? যাব না যাব না, যদি কেউ দেখে ফেলে? কিন্তু মন অন্য প্রশ্ন তুলল, যদি না যাই তাহলে কি তিনি কষ্ট পাবেন? রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল, চারদিক নিস্তব্ধ, কিন্তু আমার ভেতরে চলছিল এক প্রবল ঝড়। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুমের লেশমাত্র নেই। চোখ বন্ধ করতেই ভেসে উঠল তার সেই হালকা হাসি, সেই ছাদে ফেলে দেওয়া ছোট্ট কাগজের টুকরো, আর তাতে লেখা 3টি শব্দ, কাল রাতে আমি। আমি কাত বদলালাম, বালিশ শক্ত করে চেপে ধরলাম। এটা কি অনুভূতি আমি নিজেও বুঝতে পারছিলাম না। পরদিন সকালটা যেন স্বাভাবিক ছিল না। আমি মা বাবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, কিন্তু ভিতরে ভিতরে অস্থিরতা বাড়ছিল। সারাদিন অপেক্ষার পর অবশেষে রাত নামল। সবাই ঘুমিয়ে পড়লে আমি ধীরে ধীরে দরজা খুললাম। ধরফর করা হৃদয় নিয়ে ছাদে উঠলাম। ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শিহরণ জাগল। হঠাৎ নিচের গলিতে হালকা আওয়াজ হল। আমি নিচে তাকালাম। মনোজ চাচা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠছেন। আমার হৃদস্পন্দন থেমে গেল। তিনি এগিয়ে এলেন, সামনাসামনি দাঁড়ালেন, চোখে সেই চিরচেনা গভীরতা। তুমি এসেছ, তিনি মৃদু স্বরে বললেন। আমি কিছু বললাম না, শুধু মাথা হালকা ঝুঁকিয়ে সায় দিলাম। ভয় পাচ্ছ? তিনি জিজ্ঞাসা করলেন। আমি নীরব। তিনি এক ধাপ এগিয়ে এলেন। তাহলে আজ রাতটা শুধু আমাদের। আমি চোখ নামিয়ে নিলাম। মনে হচ্ছিল হৃদস্পন্দন এত জোরে ধুকপুক করছে যে পুরো পরিবেশ যেন তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। মনোজ চাচা কিছুক্ষণ নীরব রইলেন, তারপর এক গভীর শ্বাস নিয়ে বললেন, সম্ভবত আমাদের এবার চলে যাওয়া উচিত। অনেক দেরি হয়ে গেছে। আমি মাথা ঝাঁকালাম, কিন্তু আমার পা যেন স্থির হয়ে গেল। চলে যেতে ইচ্ছে করছিল না, অথচ এখানে আরও বেশি সময় থাকা সম্ভব ছিল না। নিজেকে সামলে উঠে দাঁড়ালাম, ছাদের রেলিংয়ের ওপারে তাকালাম। চাঁদ মেঘের আড়ালে হারিয়ে গিয়েছিল, যেন আমার মনের দোলাচল বুঝতে পারছিল। মনোজ চাচা আমার দিকে তাকালেন, তারপর হালকা স্বরে বললেন, কাজল, যদি আমি বলি আমি তোমাকে পছন্দ করি? তার কথা শুনে শরীর হঠাৎ কেঁপে উঠল। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম, কিন্তু তার মুখে কোনো দ্বিধার ছাপ ছিল না। তিনি নিঃসংকোচ ছিলেন, যেন তিনি নিছক এক সাধারণ সত্য উচ্চারণ করলেন মাত্র। আমি চেষ্টা করলাম হাসতে। আপনি মজা করছেন, তাই না? তিনি মাথা নাড়লেন। না, আমি যা অনুভব করি সেটাই বলছি। মনে হল আমার শ্বাস আটকে গেছে। এটা কি সত্যিই ঘটছে? আমি কি ভুল শুনলাম? আমি কিছু বলতে চাইলাম, কিন্তু শব্দ যেন কণ্ঠে আটকে গেল। তারপর কেন জানি না আমার চোখে জল চলে এলো। ভয়, দ্বিধা, বুঝতে পারলাম না। দ্রুত হাতের উল্টো পাশে চোখ মুছে ফেললাম। তুমি ভয় পাচ্ছ? তিনি জিজ্ঞাসা করলেন। আমি মাথা নাড়লাম। না, আমি জানি না এটা ঠিক কিনা। তিনি মাথা নিচু করলেন, কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, যদি এটা ভুল হতো
তাহলে আমরা দুজনেই এটা অনুভব করতাম না। তার কথাগুলো সুন্দর ছিল, কিন্তু আমার মনে যেন ঝড় তুলে দিল। আমি একটু পেছিয়ে এসে বললাম, আমাদের হয়তো আর কখনোই দেখা করা উচিত নয়। তার ঠোঁটে হালকা হাসি ফুটল। যদি সত্যিই তাই হতো, তাহলে তুমি এখানে আসতে না। কাজল, আমি কিছু বলার মতো কিছু খুঁজে পেলাম না। কেবল ঘুরে দ্রুত সিঁড়ির দিকে হাঁটতে লাগলাম। কিন্তু মনে হল আমার হৃদয়ের একটা অংশ ছাদেই রয়ে গেল। সেই রাত ঘুমহীন কাটল। বালিশের পাশে রাখা সেই ছোট্ট কাগজটা, যা তিনি ছুঁড়ে দিয়েছিলেন, চোখের সামনে ঘুরপাক খাচ্ছিল। আমি কি ঠিক করলাম? আমি কি কিছু ভুল অনুভব করতে শুরু করেছিলাম? পরদিন সকালে ছাদে গিয়ে দেখলাম মনোজ চাচার মোটরবাইক নেই। তার জানালাও বন্ধ। কোথায় গেলেন তিনি? এভাবে কি সত্যিই তিনি চলে গেলেন? একদিন কেটে গেল, তারপর আরেক দিন, কিন্তু তার কোনো খবর নেই। আমি নিজের সঙ্গে লড়াই করছিলাম। যদি আমি সত্যিই তার ব্যাপারে কিছু অনুভব না করতাম, তাহলে কেন প্রতিটি শব্দে চমকে উঠছিলাম? কেন প্রতি রাতে ছাদে যেতে ইচ্ছে করছিল? তৃতীয় রাতের শেষ প্রহরে দরজার নিচ দিয়ে একটা ছোট্ট কাগজ গড়িয়ে এলো। হাত কাঁপতে কাঁপতে সেটা তুললাম। তাতে লেখা ছিল, কখনো কখনো দূরত্বই সঠিক পথ। তুমি হয়তো আমাকে মনে করবে, কিন্তু হয়তো এটাই ভালো। আমার হৃদস্পন্দন থেমে গেল। আমি দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু কেউ ছিল না। গলি ফাঁকা, নিস্তব্ধ। মনোজ চাচা চলে গেছেন, আর আমি রয়ে গেলাম একটি অসমাপ্ত অনুভূতি নিয়ে, একটি অসম্পূর্ণ গল্পের ভেতরে। কিন্তু হয়তো এটাই ছিল শেষ ঠিকানা। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমার বয়স এখন 2 বছর হয়েছে, কিন্তু আমার শরীরটা পুরোপুরি একজন যুবতী মহিলার মতো। আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর আগে। আমার উচ্চতা 5 ফুটের বেশি, আর আমার কমলালেবুর আকারও বেশ চমৎকার। কিন্তু এখন মনে হচ্ছে এই সৌন্দর্য আর আমার কোনো কাজে লাগছে না। কারণ আমার স্বামী প্রাইভেট চাকরির জন্য অন্য শহরে থাকেন। তাই বিয়ের পর থেকে তিনি এখনও বাড়ি ফেরেননি। আমার শ্বশুরবাড়িতে আছে 19 বছরের এক ভাইপো, আমার শ্বশুর আর শাশুড়ি। আমার শাশুড়ি 2 বছর আগে মারা গেছেন। এই কারণেই আমার স্বামী আমাকে তার সঙ্গে নিয়ে যাননি, কারণ বাড়িটা আমাকে সামলাতে হতো। এখানে আমার মনের ভাব বোঝার মতো কেউ ছিল না। আমার গরম রক্ত ভেতরে ফুটছিল, কিন্তু তাকে ঠান্ডা করার মতো কেউ ছিল না। আমার স্বামী 6 মাস ধরে বাড়ি আসেননি। এতে আমি খুব অস্থির আর তৃষ্ণার্ত বোধ করতে শুরু করেছিলাম। একদিন হঠাৎ আমার নজর পড়ল আমার ভাইপোর ওপর। সে আমার চেয়ে উচ্চতায় ছোট আর শরীরেও চিকন দেখতে, কিন্তু তার ঘোড়াটা তার তুলনায় বেশ বড় ছিল। আমার ভাইপোর নাম রোহন। এবার সে কলেজে প্রাইভেট ভর্তি করেছে, তাই আজকাল সে বাড়িতেই থাকে। বাড়িতে আমরা দুজনই একা থাকি, কারণ আমার শ্বশুরের মা খুব বুড়ো হয়ে গেছেন আর সবসময় নিজের ঘরে বিশ্রাম করেন। আর শ্বশুর বাড়ির বাইরের ঘরে থাকেন, তাই তিনি মাঝে মধ্যেই ভেতরে আসেন। আগে আমি আমার ভাইপোকে এভাবে দেখতাম না, কিন্তু যেদিন আমি রোহনের ঘোড়াটা দেখলাম, সেদিন থেকে আমার দৃষ্টি বদলে গেল। একদিন রোহন ভেবেছিল বাড়িতে কেউ নেই, তাই সে নিজের ঘরে ভিডিও দেখতে দেখতে ঘোড়ার সঙ্গে খেলছিল। হঠাৎ আমার সেখান দিয়ে যাওয়ার সময় চোখ পড়ল জানালায়, কারণ ভেতর থেকে ভিডিওর আওয়াজ আসছিল। আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম, আর আমার হুঁশ উড়ে গেল। গত 3-4 মাসে আমি প্রথমবার ঘোড়াটা দেখলাম। সেটা দাঁড়িয়ে ছিল, আর রোহন ধীরে ধীরে সেটাকে আদর করছিল। এটা দেখে আমার বুক ধটফট করতে লাগল। সেই দিন থেকেই আমার মনে হল রোহনের ঘোড়ায় চড়তে চাই। সেদিনই আমি আমার স্বামীকে ফোন করলাম। বললাম, এখন তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। আমার আর সহ্য হচ্ছে না। কতদিন আমি একা একা তড়পাব? আমারও তো মন চায়। আমিও তো একজন মানুষ, একজন নারী। আমার স্বামী দুঃখিত হয়ে বললেন, দেখো মনীষা, আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি, কিন্তু আমি আগামী মাসের আগে ছুটি পাব না। কোম্পানিতে নতুন কাজ শুরু হয়েছে, সবাইকে ডাবল শিফটে কাজ করতে হচ্ছে। তাই আগামী মাসের আগে ছুটি পাওয়া মুশকিল। আর একটা মাস ধৈর্য ধরো, তারপর আমি তোমার এমন অবস্থা করব। এই বলে তিনি হেসে ফোন কেটে দিলেন। কোনোরকমে সকাল হল। আমি সবার জন্য চা আর নাস্তা তৈরি করলাম। রোহনের জন্য আলাদা করে তার ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢুকতেই দেখলাম সে তখনও ঘুমোচ্ছে, আর ঘুমের মধ্যে তার ঘোড়াটা একদম সোজা দাঁড়িয়ে আছে। সেটা দেখে আমি নিজেকে আর থামাতে পারলাম না। ঘোড়াটাকে ছুঁয়ে দিলাম। ছুঁয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা কারেন্ট বয়ে গেল। কিন্তু তখনই দেখলাম রোহন জেগে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে বললাম, রোহন, এবার ওঠো। সকাল হয়ে গেছে। রোহন আমাকে গুড মর্নিং বলে ফ্রেশ হতে চলে গেল। আমি সেখানে বসে ভাবতে লাগলাম, হয়তো রোহন আমাকে ঘোড়া ছুঁতে দেখেনি। কিছুক্ষণ পর রোহন ফিরে এলো।
আমরা চাচি ভাইপো মিলে গল্প করতে করতে নাস্তা করতে লাগলাম। হঠাৎ আমার মাথায় পেট ব্যথার অজুহাত এলো। আমি জোরে জোরে কাকিয়ে পেটে ব্যথার কথা বলতে শুরু করলাম। রোহন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো চাচি, তুমি এত কষ্টে কেন? আমি বললাম, রোহন, জানি না কেন, আজ সকাল থেকেই আমার পেটটা থেমে থেমে ব্যথা করছে। রোহন তৎক্ষণাৎ বলল, থামো চাচি, আমি তোমার জন্য পেট ব্যথার ওষুধ নিয়ে আসছি। আমি ইচ্ছে করেই পেট ব্যথার নাটক করেছিলাম, যাতে রোহনকে আমার ফাঁদে ফেলতে পারি। তাকে থামিয়ে বললাম, রোহন, পেট ব্যথার ওষুধ তো আমি অনেক আগেই খেয়েছি। যদি পারো একটু আমার পেটটা টিপে দাও। রোহন প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু আমার কষ্ট দেখে সে বিছানায় বসে পেট টিপতে শুরু করল। তখন আমার খুব ভালো লাগছিল। রোহনের চোখও এদিক ওদিক ঘুরছিল। ঠিক তখনই শ্বশুরের বাড়িতে ঢোকার আওয়াজ পেলাম। আমি রোহনকে বললাম, ঠিক আছে রোহন, আমি খাবার বানিয়ে নিই, তোমার বাবাকে বাজারে যেতে হবে। এরপর আমি রান্নাঘরে চলে গেলাম। শ্বশুর আর বুড়ি শাশুড়ির জন্য খাবার পরিবেশন করলাম। তারপর রোহনের জন্য রুটি বানাতে লাগলাম। হঠাৎ রোহন রান্নাঘরে এলো। আমি তাকে দেখে তাড়াতাড়ি আমার আঁচলটা নামিয়ে দিলাম। রোহন আমার দিকে তাকিয়ে থমকে গেল। আমি তখন ঘামে ভিজে একাকার। আমি চোখ চুরিয়ে আঁচলটা আরেকটু নিচে নামালাম। রোহন যেন স্বর্গ দেখতে পেল। তারপর রোহন বলল, চাচি, যদি বলো আমি তোমাকে পাখার হাওয়া দিই। আমি মজা করে বললাম, তোমার চাচি এত কষ্টে আছে, আর তুমি এখনো শুধু কথাই বলে যাচ্ছ। রোহন তখন আমার কাছে এসে পাখা দিয়ে হাওয়া দিতে লাগল। ততক্ষণে শ্বশুর বাজারে চলে গেছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিলাম। ইচ্ছে করেই আঁচলটা আবার নিচে ফেলে দিলাম। রোহনকে বললাম, আজ পিন পেলাম না, তাই বারবার পড়ে যাচ্ছে, তুমি একটু ঠিক করে দাও। রোহন বলল, না চাচি, আমি পারব না, তুমি নিজেই করে নাও। আমি বললাম, আরে, আমার হাতে আতা লেগে আছে, তাই বলছি, নিলে আমি নিজেই করে নিতাম, পাগল। তারপর রোহান আঁচল ঠিক করতে শুরু করল। আঁচল ঠিক করার সময় সে একবারও চোখ তুলে তাকাল না। রোহন খুব ভদ্র ছেলে, তাই মাঝে মাঝে মনে হতো আমি হয়তো তার সঙ্গে ভুল করছি। কিন্তু আমার ভেতরের আবেগ এত তীব্র ছিল যে সঠিক ভুলের কথা আর মাথায় আসছিল না। সেদিন শ্বশুর বাজারে গেছেন। দুপুরে বুড়ি শাশুড়ি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন। তাই বাড়িতে আমি আর রোহন ছাড়া কেউ ছিল না। আমি ঠিক করলাম, আজ আমি রোহনের ঘোড়ায় চড়বই। কিন্তু রোহন আমাকে সেই চোখে দেখছিল না। সারাদিন আমি তার আশেপাশে ঘুরলাম, তাকে ফাঁসানোর চেষ্টা করলাম, কিন্তু রোহনের মন অন্য কোথাও ছিল। সে আমার সঙ্গে এসব নিয়ে কথা বলতেও ইতস্তত করছিল। সন্ধ্যায় আমরা একসঙ্গে খেতে বসলাম। তখন রোহন অবশেষে বলেই ফেলল, চাচি, মনে হচ্ছে তোমার শরীরটা আজকাল ভালো নেই, তুমি কয়েকদিন চাচার কাছে শহরে চলে যাও, এখানে আমি সব সামলে নেব। এটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি রোহনকে বললাম, বসো রোহন, তুমি কিচ্ছু বোঝো না। গত ৩-৪ মাস ধরে আমি কতটা কষ্টে আছি কেউ জানে না। তোমার চাচার কোনো চিন্তা নেই, তোমারও নেই। আমাকে কাঁদতে দেখে রোহনের মুখও বদলে গেল। ঘরে বৃষ্টির হালকা ফোঁটা জানালায় টপটপ করছিল। মৃদু আলোয় ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল। আমি রোহনের সামনে দাঁড়িয়েছিলাম। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল, কিন্তু মুখে শুধু কান্নার আওয়াজ বেরোচ্ছিল। রোহন, তুমি আমার থেকে এত দূরে কেন থাকো? হঠাৎ তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম। আমার গলায় হালকা কাঁপন আর চোখে জল ছিল। আমি কি তোমার ভালো লাগি না, নাকি তোমার জীবনে অন্য কেউ আছে? রোহন এক মুহূর্ত আমার দিকে তাকাল। তার চোখে বিস্ময় আর বিড়ম্বনা মিশেছিল। না চাচি, এমন কিছুই নয়, সে আস্তে বলল। তোমার মতো আপনাপন বোধহয় কারোর কাছে পাইনি। তাহলে কি? আমি তার কথা কেটে জিজ্ঞেস করলাম। তুমি আমার থেকে এত দূরত্ব কেন রাখো? তোমার এই আচরণ আমাকে খুব কষ্ট দিয়েছে। সে একটা গভীর শ্বাস নিয়ে বলল, চাচি, আমি মাঝে মাঝে নিজেকে সামলাতে পারি না। তোমাকে দেখলে মনে অদ্ভুত কিছু ইচ্ছে জাগে, তারপর নিজের থেকেই ভয়ে পাই। তুমি আমার চাচার বউ, এসব ভাবাও তো ভুল। তার কথা শুনে আমি চুপ থাকতে পারলাম না। তার হাত ধরে বললাম, রোহন, সম্পর্ক শুধু নামে চলে না, তার মধ্যে আবেগের গভীরতা থাকে। তুমি যদি কখনো তোমার মনের কথা আমার থেকে লুকিয়ে থাকো, তাহলে আজ বলে দাও। আমি জানতে চাই, তুমি আমার থেকে কেন পালিয়ে বেড়াও? সে আমার হাতের দিকে তাকাল। তারপর ধীরে বলল, চাচি, সত্যি বলতে, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করেছি। কিন্তু প্রতিবার আমি নিজেকে মনে করিয়ে দিয়েছি যে তুমি আমার চাচার বউ। আমি কিভাবে এসব ভাবতে পারি? আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। সেখানে শুধু একটা সত্যি ছিল, তার মনে লুকিয়ে থাকা ভালোবাসা, যেটা সে নিজের থেকেও লুকিয়ে রাখার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ একটা জোরে বাজ পড়ল।
পরিবেশটা আরও রহস্যময় হয়ে উঠল। ঘরের আলো চলে গেল, শুধু বৃষ্টির শব্দ কানে ভেসে আসতে লাগল। রোহান, মনের কথা মনে চেপে রাখলে কখনো শান্তি পাওয়া যায় না, আমি আস্তে বললাম। কিন্তু আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আমাদের কিছু সীমার মধ্যে বেঁধে রাখে। রোহন মাথা নিচু করে বলল, চাচি, আমি প্রতিদিন নিজেকে বোঝাই, কিন্তু মনে হয় কিছু জিনিস কখনো শেষ হয় না। এই পুরো কথোপকথনের মাঝে আবেগের একটা ঝড় বয়ে গেল, যেটা আমাদের শব্দের চেয়েও গভীরভাবে জুড়ে দিল। কিন্তু সেই রাতে আমরা দুজনেই প্রতিজ্ঞা করলাম যে আমাদের আবেগকে মর্যাদার সীমায় রাখব। সেই রাতের পর আমার আর রোহনের মধ্যে একটা অদ্ভুত নীরবতা ঢুকে পড়ল। কিন্তু এই নীরবতার মধ্যে একটা গভীর দ্বিধাও লুকিয়েছিল। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যে আমাদের সম্পর্কের মর্যাদা কখনো ভাঙবে না। কয়েকদিন পর আমি রোহনকে বাড়ির বাগানে একা বসে থাকতে দেখলাম। তার চোখে একটা গভীর বিষণ্ণতা ছিল, যেন সে ভেতরে ভেতরে কোনো লড়াই লড়ছে। আমি তার কাছে গিয়ে হালকা হেসে বললাম, রোহন, কি হয়েছে? তুমি এত হারিয়ে গেছ কেন? চাচি, সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি প্রতিদিন নিজেকে বোঝাই, কিন্তু মনে হয় আমার জীবনের কোনো দিশা নেই। আমার মনে হয় আমি চাচার ছায়ায় বেঁচে আছি। তার মতো হওয়ার চেষ্টা করি, কিন্তু ভেতর থেকে শূন্য লাগে। তার কথা শুনে আমি বুঝলাম, রোহন শুধু তার আবেগের সঙ্গে লড়ছে না, তার আত্মসম্মান নিয়েও সংগ্রাম করছে। আমি তাকে বোঝানোর সিদ্ধান্ত নিলাম। রোহান, আমি গম্ভীরভাবে বললাম, প্রত্যেক মানুষের নিজের একটা পথ থাকে। তোমাকে চাচার ছায়ায় থাকতে হবে না। তোমার মধ্যে এত গুণ আছে, যেগুলো তুমি হয়তো কখনো চিনতে পারোনি। তুমি নিজের জীবন নিজের শর্তে বাঁচতে পারো। সে আমার কথা মন দিয়ে শুনল। আমি তাকে উৎসাহ দিতে একটা নতুন শুরুর পরামর্শ দিলাম। তোমার জন্য বড় কিছু করা উচিত, আমি বললাম। তোমার মধ্যে প্রতিভা আর আত্মবিশ্বাস আছে, কেন নিজের প্যাশন খুঁজে তার মধ্যে নিজের পরিচয় তৈরি করো না? সেই দিন থেকে রোহান তার জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। সে নিজের আগ্রহ খুঁজতে শুরু করল। তার ফটোগ্রাফির প্রতি ঝোঁক ছিল। সে সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে লাগল আর ধীরে ধীরে ছোট ছোট প্রজেক্টে কাজ শুরু করল। কয়েক মাস পর তার পরিশ্রম ফল দিল। সে একজন নামকরা ফটোগ্রাফার হয়ে উঠল। তার ছবি অনেক বিখ্যাত ম্যাগাজিনে ছাপা হতে লাগল। সে আত্মবিশ্বাসে ভরে উঠল আর খুশি থাকতে শুরু করল। আমাদের মধ্যে সম্পর্ক এখন আরও মজবুত আর পরিষ্কার হয়ে গেল। একদিন সে আমাকে বলল, চাচি, সেদিন তুমি আমাকে সঠিক পথ না দেখালে আমি আজও পথ হারিয়ে ঘুরতাম। তুমি আমাকে আমার পরিচয় দিয়েছ। তার কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি বললাম, রোহান, যখন একজন মানুষ নিজের উদ্দেশ্য চিনতে পারে, তখন তার জীবন বদলে যায়। আমাদের শুধু নিজের ভেতরের শক্তি চিনতে হবে আর সেটাকে সঠিক পথে লাগাতে হবে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে কোনো আবেগের বা মানসিক জটিলতার সমাধান নিজেকে ভালো করা আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার মধ্যে আছে। আমাদের সম্পর্ক আর সংগ্রাম আমাদের পড়িয়ে দিতে পারে, কিন্তু সঠিক পথ আর আত্মোৎসাহ দিয়ে আমরা জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি। অন্যের সাহায্যে সঠিক পথ খুঁজে নেওয়া আর নিজের শক্তি চেনা, এটাই আসল সাফল্য। রোহন তার নতুন পরিচয় নিয়ে জীবনে একটা নতুন শুরু করল। তার সাফল্য শুধু তার নিজের ছিল না, বরং তাদের জন্য প্রেরণা হয়ে উঠল যারা কখনো আত্মসম্মান আর দিশা নিয়ে লড়াই করে। একদিন রোহন ঠিক করল, সে তার গল্প অন্যদের সঙ্গে ভাগ করবে। সে একটা ছোট সম্প্রদায়ের অনুষ্ঠানের আয়োজন করল। সেখানে সে তার জীবনের সংগ্রাম আর জয়ের কথা বলল। আমি আমার জীবনে অনেকবার হার মানার কথা ভেবেছি, সে মঞ্চে বলল, কিন্তু প্রতিবার কেউ না কেউ আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি হারার জন্য জন্মাইনি। আমার চাচি আমাকে সেই পথ দেখিয়েছেন, যেটা আমি নিজে দেখতে পারছিলাম না। আজ আমি যা কিছু, সেই পথে একটা পা বাড়ানোর কৃতিত্ব তার। রোহনের কথা সেখানে উপস্থিত প্রত্যেকের মন ছুঁয়ে গেল। মানুষ তার গল্পে উৎসাহ পেল আর নিজেদের জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল। কিছুদিন পর রোহান একটা সংস্থা শুরু করল। তার উদ্দেশ্য ছিল সেই যুবকদের উৎসাহ দেওয়া, যারা নিজেদের পথ হারিয়ে ফেলেছে। সে তাদের গল্প শুনল, যারা নিজেদের ভাঙা আর অসহায় মনে করছিল। তার পরামর্শ আর সমর্থন দিয়ে প্রত্যেকে একটা নতুন আশা পেল। একদিন একটা যুবতী মেয়ে, সীমা, রোহনের কাছে এলো। তার চোখে ভয় আর দ্বিধা ছিল। সে বলল, স্যার, আমি আমার জীবনে কিছুই করতে পারছি না। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছি। মনে হয় আমি কিছুই পারব না। রোহন তাকে শান্ত করে বলল, সীমা, ব্যর্থতা শুধু একটা শিক্ষা, শেষ নেয়। যে বারবার পড়ে ওঠে সেই আসল জয়ী। নিজের ওপর ভরসা রাখো আর ছোট ছোট পা ফেলে এগিয়ে যাও। সাফল্য তোমার কাছে ঠিক আসবে। রোহনের এই কথা সীমার জন্য নতুন প্রেরণা হয়ে উঠল। কয়েক মাস পর সীমা একটা ছোট ব্যবসা শুরু করল। ধীরে ধীরে সে নিজের সাফল্যের গল্প তৈরি করতে লাগল।
রোহনের গল্প থেকে এটা স্পষ্ট যে আমাদের সবার মধ্যে অন্যের জীবনে পরিবর্তন আনার ক্ষমতা আছে। যখন আমরা নিজেকে ভালো করি আর আমাদের অভিজ্ঞতা ভাগ করি, তখন শুধু নিজের জীবন নয়, অন্যের জীবনও আলোকিত করতে পারি। প্রতিটি ব্যর্থতায় একটা গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে থাকে, আর প্রতিটি মানুষের মধ্যে পরিবর্তন আনার শক্তি থাকে। নিজের আসল পরিচয় চেনা, নিজের সীমা ভাঙা আর অন্যদের উৎসাহ দেওয়া, এটাই আসল সাফল্য। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের এই গল্প কেমন লাগলো দয়া করে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। গল্পটা ভালো লাগলে ভিডিওটায় লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে রাখো, যাতে আমাদের নতুন ভিডিওর খবর তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।